প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমিও আশা করছি আগামী দিনগুলো তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে, তোমার পরিবারকে সুরক্ষিত রাখবে, তোমার রাষ্ট্রকে সুরক্ষিত রাখবে। আজকে আমি আহ, তোমাদের তৃতীয় বর্ষের বিবিএ তৃতীয় বর্ষের থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ব্যাংক অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টিং এই কোর্সের আমাদের যে টপিকটা নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, কমার্শিয়াল ব্যাংকের সার্ভিস নিয়ে, সেই সার্ভিসেরই একটা অংশ ছিল আমাদের লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট সেই বিষয়টারই বাকি অংশ নিয়ে আজকে কথা বলবো। আশা করছি তোমরা সবাই এই ক্লাসটা মনোযোগ শুনবে এবং পুরো সময়টা ধরে আমার সাথে থাকবে। তো গত ক্লাসে আমি তোমাদের লেটার অফ ক্রেডিট নিয়ে কথাগুলো বলেছিলাম, সেই লেটার অফ ক্রেডিটের গুরুত্ব এবং এটা কিভাবে ওপেন করতে হয় বা কি করণীয়, প্রাথমিক যে কথাবার্তাগুলো ছিল সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলেছি। আশা করছি তোমরা সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো এবং উপকৃত হয়েছো। তো আজকে আমি সেই ক্লাসের ধারাবাহিকতায় বাকি যে ছোটখাটো জিনিসগুলো আমাদের কথা বলা দরকার সেগুলো নিয়েই কথা বলবো। আশা করছি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসগুলো অনুসরণ করবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে গত ক্লাসে আমি লেটার অফ ক্রেডিটের যে জিনিসটা বলা হয়নি সেটা হলো যে টাইপস অফ লেটার অফ ক্রেডিট। টাইপস অফ লেটার অফ ক্রেডিট অর্থাৎ নেচারের দিক থেকে লেটার অফ ক্রেডিটকে আমরা কয়ভাবে দেখতে পারি বা কি কি ধরনের লেটার অফ ক্রেডিট ওপেন হয় বা ওপেন করা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু যেগুলো আমরা সচরাচর দেখতে পাই সেগুলো আমি একটু আলোচনা করতে চাই। তো এক নম্বর যেটা আমরা দেখি, কনফার্ম লেটার অফ ক্রেডিট। Confirmed letter of credit. Number two, unconfirmed. Unconfirmed letter of credit. Number three, documentary letter of credit. Documentary letter of credit. Number four, clean letter of credit. Clean letter of credit বা নন ডকুমেন্টারি, এটা আমরা বলতে পারি নন ডকুমেন্টারি letter of credit. Non-documentary letter of credit. Number five, revocable letter of credit. Revocable letter of credit. Number five, six, irrevocable. Irrevocable letter of credit. Number seven, fixed. Fixed letter of credit. Number eight, revolving.
লেটার অফ ক্রেডিট। তাহলে মোটামুটি ভাবে আমরা যে 9টা এলসির টাইপসের কথা এখানে লিখেছি সেগুলোই বেশিরভাগ প্রচলিত, তার মধ্যেও সবগুলো কিন্তু আমাদের সবসময় ব্যবহৃত হয় না। এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো কথা বলবো এখন। তাহলে আমরা এখন আসি এগুলোকে বলতে আমরা কি বুঝি বা এগুলো কিভাবে হয়। 1 নম্বর হলো কনফার্ম লেটার অফ ক্রেডিট। তো আমরা লেটার অফ ক্রেডিট বলতে আগেই বলেছিলাম যে এটি এমন একটা বা প্রত্যয়নপত্র বা নিশ্চয়নপত্র যে পত্রের মাধ্যমে ইস্যুইং ব্যাংক অ্যাডভাইজিং ব্যাংক বা নেগোশিয়েটিং ব্যাংককে এই বলে আশ্বস্ত করে বা তার অনুকূল বা তার যে রপ্তানিকারক তাকে আশ্বস্ত করে যে আমদানিকারক টাকা দিতে ব্যর্থ হলে ব্যাংক নিজে সে টাকা দিবে। সুতরাং এই যে তার একটা কনফার্ম যে যে ব্যাপার বা গ্যারান্টির যে ব্যাপার সেটা হলো লেটার অফ ক্রেডিট। তো সেই ক্ষেত্রে প্রথম যেটা দেখি আমরা কনফার্ম লেটার অফ ক্রেডিট অর্থাৎ নিশ্চিত প্রত্যয়নপত্র। তাহলে এই নিশ্চিত প্রত্যয়নপত্র আমরা কি বলতে কি বুঝি? তাহলে নিশ্চিত প্রত্যয়নপত্র হলো যে প্রত্যয়নপত্রের মাধ্যমে ব্যাংক প্রত্যয়নপত্র ইস্যু করার পর রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত বিলে স্বীকৃতি প্রস্তুত বিলে বা ব্যাংক স্বীকৃতি প্রদান করে এবং নির্দিষ্ট মেয়াদে টাকা পরিশোধ করবে এইরকম আশ্বস্ত প্রদান করে তাকেই বলা হয় কনফার্ম লেটার অফ ক্রেডিট। তাহলে কি দাঁড়ালো যে একটা ইস্যুইং ব্যাংক যখন কোনো লেটার অফ ক্রেডিট বা এলসি ওপেন করবে সেই বিলটা এলসিটা যাবে কোথায়? রপ্তানিকারকের কাছে যাবে। তখন রপ্তানিকারক তার সমস্ত ডকুমেন্টস গুছিয়ে যে বিল পাঠাবে, সেই বিলের স্বীকৃতি দিবে। স্বীকৃতি দেওয়ার পর ইস্যুইং ব্যাংক নির্ধারিত মেয়াদে টাকা দিতে পূর্ণ নিশ্চয়তা প্রদান করবে, তাকে বলা হয় কি কনফার্ম লেটার অফ ক্রেডিট। এবং এই কনফার্ম লেটার অফ ক্রেডিট ব্যাংক কোনো অবস্থাতেই কি করতে পারবে না, ইস্যুইং ব্যাংক কি করতে পারবে না, বাতিল করতে পারবে না। তো সচরাচর আমরা এই ধরনের লেটার অফ ক্রেডিটে বেশি ইস্যু দেখতে পাই। এটার মানে হলো যে এটা স্বীকৃতি হওয়ার পর কোনো অবস্থাতেই ইস্যুইং ব্যাংক এটাকে বাতিল করতে পারবে না। নাম্বার 2, আনকনফার্মড লেটার অফ ক্রেডিট, অনিশ্চিত। অর্থাৎ যে প্রত্যয়নপত্র খোলার পর রপ্তানি কর্তৃক প্রস্তুত বিলে স্বীকৃতি বা দেওয়ার পর ব্যাংক যে স্বীকৃতি দেবে সেটা স্বীকৃতি দেওয়ার পর সেটা সাধারণ ধরনের কি বলবো তাকে আশ্বাস প্রদান করবে, কোন রকম নিশ্চিত আশ্বাস প্রদান করে না। এবং ব্যাংক প্রয়োজন মনে করলে সেই এলসিটাকে কি করে দিতে পারে, বাতিল করে দিতে পারে। তো এটা হলো আমাদের কি আনকনফার্ম লেটার অফ ক্রেডিট। তবে এখানে একটা উল্লেখযোগ্য, যদি বাতিল করার পূর্বে নিশ্চয় দিয়ে ফেলে তবে কিন্তু কোনো অবস্থাতেই ওই লেটার অফ ক্রেডিটকে কি করতে পারবে না, বাতিল করার ক্ষমতা ইস্যুইং ব্যাংকের থাকবে না। তো সুতরাং এটা আমরা বুঝতে পারছি যে এটার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আমরা লক্ষ্য করি, যে ব্যাংক স্বীকৃতি দিলেও সেটাকে কিন্তু সাধারণ একটা স্বীকৃতি, একদম নিশ্চিত করছে না যে তোমাকে টাকা আমি অবশ্যই দিব। এবং বিলের স্বীকৃতি দেওয়ার পর যদি কি বলবো এটাকে মেয়াদের আগেই যদি সে চিন্তা ভাবনা করে তাহলে এই বিলটাকে সে কি করতে পারবে, বাতিল করে দিতে পারবে। দিস ইজ আনকনফার্মড লেটার অফ ক্রেডিট। তো সাধারণত এই ধরনের লেটার অফ ক্রেডিট গুলো খুব একটা ইস্যু হয় না, যেখানে অনিশ্চিতার প্রশ্ন আছে সেখানে এগুলো খুব একটা ব্যবহৃত হয় না। ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট, ডকুমেন্ট তো আমরা বুঝতেই পারছি, ডকুমেন্ট মানে যেটা যে এগেইনস্টে যে সমস্ত প্রমাণাদি থাকবে সেগুলো। তাহলে এলসি ওপেন করার সময় ইস্যুইং ব্যাংক তার এলসির কন্ডিশনের মধ্যে বলে দিবে যে কি কি জিনিসপত্র এই জিনিসপত্র পাঠাতে হবে। অর্থাৎ এলসির বা মালামালের সাথে যে সমস্ত ডকুমেন্টস গুলো পাঠাতে হবে সেগুলো এলসির কন্ডিশনের মধ্যেই ইস্যুইং ব্যাংক তার ওই রপ্তানিকারককে বলে দিবে। সাধারণত কি থাকে, তোমার বিভিন্ন চালান, ইন্স্যুরেন্স, শিপিং ডকুমেন্টস বা ফ্রেট বিল, এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমার মালামালের সাথে ব্যাংক চাইতে পারে এবং কন্ডিশন দিয়ে দেয় এলসি ওপেন করার সময়। তো সুতরাং সেটাকে বলা হয় ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট।
তো সুতরাং আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের যে এলসি গুলো আমরা কথা বলছি, সমস্ত এলসি গুলি কিন্তু কি ডকুমেন্টারি ক্রেডিট। অর্থাৎ এই যে কনফার্মড হোক এলসির সাথেও কিন্তু এই এটাকে কিন্তু আমরা ডকুমেন্টারি বলতে পারি। অর্থাৎ এলসির সাথে বা মালামাল পাঠানোর সময় যে সমস্ত ডকুমেন্টস গুলো ব্যাংক ডিজার্ভ করে চায় যে এগুলো আমাকে পাঠাইতে হবে, সেই ডকুমেন্টস গুলোকে বলা হয় ডকুমেন্টারি ক্রেডিট। নিশ্চয় বুঝতে পারছো। আর ক্লিন লেটার অফ ক্রেডিট বা নন ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট, তাহলে ডকুমেন্টারি ক্রেডিটে যেহেতু ডকুমেন্টস গুলোকে পাঠাইতে বললে ব্যাংক বা একটা কন্ডিশন থাকে এলসির মধ্যে, নন ডকুমেন্টারি ক্রেডিটের সাথে কিন্তু সেই রকমের কোনো কন্ডিশন থাকে না। অর্থাৎ বিল আসলে শুধু টাকাটা কি হবে, পেমেন্ট হয়ে যাবে, তার সাথে কোনো ডকুমেন্টস পাঠানোর প্রয়োজন পড়ে না। রিভোকেবল লেটার অফ ক্রেডিট, যেটাকে আমরা অনেক বাংলায় বলে খোলা প্রত্যয়নপত্র। খোলা প্রত্যয়নপত্র, তাহলে এটা কিরকম? যে রিভোকেবল লেটার অফ ক্রেডিট হলো যে এলসি ওপেন করার পর ইস্যুইং ব্যাংক যে কোনো সময় যদি এলসি বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে, সেটাকে বলা হয় রিভোকেবল লেটার অফ ক্রেডিট বা খোলা প্রত্যয়নপত্র। অর্থাৎ একটা এলসি ওপেন হয়ে যাওয়ার পর, অর্থাৎ ওই এক্সপোর্টারের কান্ট্রিতে তার অ্যাডভাইজিং ব্যাংকে চলে যাওয়ার পরে যদি ইস্যুইং ব্যাংক মনে করে যে কোনো পরিস্থিতিতেই যে এলসিটা বাতিল করে দিবে, তাহলে সেই কি বলবো রাইট প্রিজার্ভ করে কে এই ইস্যুইং ব্যাংক যে কোনো সময় এই এলসিটাকে কি করতে পারবে, বাতিল করে দিতে পারবে। এই ধরনের এলসি কে বলা হয় রিভোকেবল লেটার অফ ক্রেডিট। সাধারণত এই ধরনের এলসি গুলো খুব একটা ওপেন হয় না। নেক্সট আমরা আসি ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট। বেসিক্যালি এই ইরিভোকেবল লেটার অফ ক্রেডিটটাই হলো আমাদের সবচেয়ে কি বলবো গ্রহণযোগ্য এবং চালু লেটার অফ ক্রেডিট। তাহলে এই লেটার অফ ক্রেডিটের বৈশিষ্ট্য হলো যে ব্যাংক ইচ্ছা করলেই এক্সপোর্টারের বা ওই ব্যাংকের কনসার্ন ছাড়া এএলসিটাকে কোনোভাবেই বাতিল করতে পারবে না। বাতিল করতে হলে অবশ্যই মিউচুয়ালি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বাতিল করতে হবে। আদারওয়াইজ সিঙ্গলি বা এককভাবে এই এলসি ওপেন করার পর সেই এলসি কে বাতিল করার ক্ষমতা ইস্যুইং ব্যাংকের থাকে না। তাহলে এটা হলো ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট, এবং এই লেটার অফ ক্রেডিটের মাধ্যমেই বেসিক্যালি সমস্ত ইম্পোর্ট বা এক্সপোর্ট যাই করি না কেন, অর্থাৎ এলসির যে ফাংশন সেগুলো পরিচালিত হয়, সেগুলোকে বলা হয় ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা হবে 8। নেক্সট হলো ফিক্সড লেটার অফ ক্রেডিট, স্থির বা নির্দিষ্ট। এটাকে বলা হয় নির্দিষ্ট, অর্থাৎ যে লেটার অফ ক্রেডিট নির্দিষ্ট অর্থের জন্য বা নির্দিষ্ট মেয়াদের জন্য ওপেন করা হয় তাকেই বলা হয় ফিক্সড লেটার অফ ক্রেডিট। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আজকে হলো 6 তারিখ বা আজকে হলো 8 তারিখ। তাহলে এই 8, 9, 20 যদি কোনো এলসি ওপেন হয়, তাহলে সেটার মেয়াদ 3 মাস বা 60 ডেজ মেয়াদটা সেরকম, এবং অ্যামাউন্ট হলো হয়তো $60,000। তাহলে এরকম নির্ধারিত সময় এবং নির্দিষ্ট অ্যামাউন্টের জন্য যদি কোনো এলসি ওপেন করা হয় তাকেই বলা হয় কি ফিক্সড লেটার অফ ক্রেডিট। অর্থাৎ এটাকে আর এক্সটেনশন টাইম এক্সটেনশন করার বা অ্যামাউন্ট চেঞ্জ করার কোনো অপশন এখানে থাকে না। And next হলো রিভলভিং লেটার অফ ক্রেডিট, ঘূর্ণায়মান রিভলভিং। নামের সাথেই কিন্তু আমরা এটার অবস্থানটা বুঝতে পারছি যে এটা কি করার সুযোগ আছে, ফ্লেক্সিবল। অর্থাৎ এটা এমন একটা এলসি যে এলসি বারবার খোলার যে একটা বিড়ম্বনা বা যে সময়, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য সর্বোচ্চ টাকার জন্য বা সর্বোচ্চ পরিমাণ অ্যামাউন্টের জন্য যে এলসি ওপেন করা হয় সেটাকে বলা হয় রিভলভিং লেটার অফ ক্রেডিট। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো নির্দিষ্ট সময় থাকবে কিন্তু সর্বোচ্চ অ্যামাউন্ট করা থাকবে। যেমন আজকে হলো 8/9, আজকে হলো কত 8, ইস্যুইং ডেট ISSU 8
9 20 এবং এটার ম্যাচুরিটি ডেট হলো ম্যাচুরিটি ডেট হলো 3 মাস ধরে নিই আমরা, তাহলে 8 11 20 এই হলো ম্যাচুরিটি ডেট, ইস্যুইং ডেট এবং ম্যাচুরিটি ডেট, এবং টাকা বলা হলো $20 লাখ। তাহলে ইস্যুইং ডেটে থেকে ম্যাচুরিটি ডেট 8 থেকে 8 9 থেকে 8 11 8 9 থেকে 8 11 3 মাস, 3 মাসের জন্য সে $20 লক্ষ একটা এলসি ওপেন করলো এবং এটাকে এই নির্ধারিত সময়ের মধ্যে যতবার ইচ্ছা ততবারই, কিন্তু আমি প্রথমবার ধরো 8 তারিখ ইস্যু করলাম, কত সে ফর এক্সাম্পল 8 তারিখ ইস্যু করলে হলো 8 9 20 ইস্যু করলাম হয়তো $5 লাখ, ইস্যু করলাম কত $5 লাখ। আমি হয়তো 7 10 20 ইস্যু করলাম $6 লাখ। আমি আবার ইস্যু করলাম হয়তো ধরো 10 11 20 $8 লাখ। তাহলে এই যে আমার সময় বা সময়টা ছিল কি 8 11, তাহলে এই সময়ের মধ্যে আমার সর্বোচ্চ অ্যামাউন্ট ছিল কত $20 লাখ। সর্বোচ্চ অ্যামাউন্ট ছিল কত $20 লাখ। তাহলে এই $20 লাখ পর্যন্ত আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি যতবার ইচ্ছা কি করতে পারবো এলসি ওপেন করতে পারবো, ওই সময়ের অর্থ বা তার চেয়ে কম, কিন্তু তার চেয়ে বেশি হবে না। তাহলে এই যে আমার রিভলভিং এর ব্যাপারটা বা ফ্লেক্সিবল ব্যাপারটা, এই ফ্যাসিলিটির জন্য রিভলভিং লেটার অফ ক্রেডিটটা কি করা হয় ইস্যু করা হয়। তাতে সুবিধাটা কি যে আমি একবারে একটা সর্বোচ্চ পরিমাণটা বরাদ্দ করে নিলাম এবং নির্ধারিত সময়, এই সময়ের মধ্যে আমি এই টাকা পরিমাণ এলসি যে কোনো সময় খুলতে পারি। তাতে সুবিধাটা হলো যে আমার এলসি বারবার খোলার কোনো প্রয়োজন পড়বে না, শুধু একটা ইনস্ট্রাকশন চলে গেলেই হবে। তারপর আমার যে পারমিশন, সেন্ট্রাল ব্যাংকের পারমিশন বা আদার্স যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো কি করতে পারি, ইচ্ছা করলে আমি অ্যাভয়েড করতে পারি। তাহলে এই সমস্ত সুবিধা নিয়েই এই রিভলভিং লেটার অফ ক্রেডিট গুলো ইস্যু করা হয়ে থাকে। আরো কিছু এলসি আছে যেগুলো আমাদের খুব প্রচলিত না, যেমন মার্জিন অফ লেটার অফ ক্রেডিট, ট্রাভেলার চেক, তারপর হলো বা ব্যাংক গ্যারান্টি, এই সমস্ত আরো কিছু লেটার অফ ক্রেডিট আছে যেগুলো আমাদের খুব একটা প্রচলন নেই। সাধারণত এই ধরনের এলসি গুলোই আমরা বেশি সময় আমাদের ব্যাংক ব্যবস্থায় বা আমাদের বৈদেশিক বাণিজ্যে আমরা লক্ষ্য করি। তার মধ্যে কয়েকটা যেমন বললাম, কনফার্ম লেটার অফ ক্রেডিট, ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট, ইররিভোকেবল লেটার অফ ক্রেডিট। এই লেটার অফ এই মার্কগুলি হলো বেশি প্রচলিত এবং এগুলি সাধারণত এলসি ওপেন হয়ে থাকে। তো আশা করছি নেচার অফ লেটার অফ ক্রেডিট দিক থেকে টাইপস অফ লেটার অফ ক্রেডিট গুলো এগুলোই বেশি প্রচলিত। কনফার্ম লেটার অফ ক্রেডিট, আনকনফার্ম লেটার অফ ক্রেডিট, ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট যেটার সাথে ডকুমেন্টস অবশ্যই সংযুক্ত করতে হবে, ক্লিন লেটার অফ ক্রেডিট যেটা ডকুমেন্ট না থাকলেও চলবে, রিভোকেবল লেটার অফ ক্রেডিট অর্থাৎ যেটা হলো খোলা, অর্থাৎ এখানে যে কোনো সময় ইস্যুইং ব্যাংক তার এলসি ক্যান্সেল করে দিতে পারে, সেই ক্ষমতা ওই ইস্যুইং ব্যাংকের রাখে। ইররিভোকেবল লেটার অফ ক্রেডিট, যে ইস্যুইং ব্যাংক ইচ্ছা করলে এই ধরনের লেটার অফ ক্রেডিট কি করতে পারবে না, বাতিল করতে পারবে না, তার সেই ক্ষমতা থাকে না। তো সুতরাং সেটাকে বলা হয় ইররিভোকেবল লেটার অফ ক্রেডিট। আর ফিক্সড লেটার অফ ক্রেডিট নির্দিষ্ট অ্যামাউন্ট এবং নির্দিষ্ট সময়ের জন্য মেয়াদের জন্য যে এলসি ওপেন করা হয় তাকে বলা হয় ফিক্সড লেটার অফ ক্রেডিট। অ্যান্ড লাস্ট হলো রিভলভিং লেটার অফ ক্রেডিট, যেটাকে আমরা ঘূর্ণয়মান প্রত্যয়নপত্র বলি, যে প্রত্যয়নপত্রের মাধ্যমে একজন ইম্পোর্টার নির্ধারিত সময়ের মধ্যে তার সর্বোচ্চ অ্যামাউন্টের কম বা তার সমপরিমাণ আপনার জন্য যতবার ইচ্ছা এলসি ওপেন করতে পারবে, সেটাকে আমরা বলি রিভলভিং লেটার অফ ক্রেডিট। তাহলে এই হলো আমাদের টাইপস অফ লেটার অফ ক্রেডিট, নেচার অফ লেটার অফ ক্রেডিট দিক থেকে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো যে পেমেন্ট অফ মোডের দিক থেকে, মোড অফ পেমেন্টের দিক থেকে এলসি কে কয়ভাবে ভাগ করা যায়। সরি, আরেকটা এলসির কথা আমি বলতে ভুলেই গেছি, সেটা হলো কি
ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসি, এটা খুবই একটা বর্তমান কনটেক্সটে খুবই পরিচিত এবং প্রচলিত এলসি, ব্যাক টু ব্যাক এলসি। তাহলে আমরা যে এলসি গুলো দেখলাম সেটার ফিচার ছিল একরকম, আর এটার ফিচার হলো আরেক রকম। আর ওই এলসি গুলি ওপেন করার সময় ব্যাংকের সরাসরি টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার ছিল, আর এই এলসি ওপেন করার ক্ষেত্রে ওই ইস্যুইং ব্যাংকের কিন্তু সরাসরি ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টের কোনো ব্যাপার নেই। তাহলে ঘটনাটা কি? ঘটনা হলো, তাহলে ব্যাক টু ব্যাক এলসি কি সেটা আমাদের আগে জানা দরকার। তাহলে ব্যাক টু ব্যাক এলসি হলো ওই এলসি যে এলসিটা ওপেন করা হয় একটা মাদার এলসির এগেনস্টে। মাদার এলসি অর্থাৎ একটা এলসি আর একটা এলসির এগেনস্ট ওপেন করা হয়, সেই এলসিটাকে বলি আমরা কি? ব্যাক টু ব্যাক এলসি। কি তোমাদের আশা করছি বুঝতে পারছো? আমি আর একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো আমি কি কি কথা বললাম, একটা মাদার এলসি বললাম। মাদার এলসি, তাহলে মাদার এলসি কি? মাদার এলসি মিন্স এক্সপোর্ট এলসি। মাদার এলসি মিন্স এক্সপোর্ট এলসি। তাহলে আমরা যেমন আমাদের দেশের প্রয়োজনে আমরা বিভিন্ন দেশকে ইম্পোর্ট করি, সেটাকে বলা ইম্পোর্ট এলসি। সেটা হলো কি এলসি? ইম্পোর্ট এলসি। আর এটা হলো এক্সপোর্ট এলসি। তাহলে আমাদের দেশ থেকেও কিন্তু আমরা কি করি? বিভিন্ন পণ্য বা দ্রব্যাদি আমরা কি করি? বিদেশে রপ্তানি করি। তাহলে সেটা হলো আমাদের কি? এক্সপোর্ট এলসি। তাহলে আমাদের ইস্যুইং ব্যাংক যেমন আমরা অন্য দেশ থেকে পণ্য আমদানি করার জন্য এলসি করি, সেটাকে আমরা বলি ইম্পোর্ট এলসি, অর্থাৎ মাল ইম্পোর্ট করে নিয়ে আসছি। তাহলে অন্য দেশ থেকেও কিন্তু আমাদের দেশে ওরা মাল কেনার জন্য কি এলসি পাঠায়, সেটা আমাদের দেশের নাম হয়ে যাচ্ছে কি? এক্সপোর্ট এলসি। তাহলে সেই এক্সপোর্ট এলসির এগেনস্টে যে এলসি ওপেন করা হয়, হুইচ এলসি ওপেন্ড, হুইচ এলসি ইজ ওপেন্ড এগেনস্ট এ মাদার এলসি ইজ কল্ড ব্যাক টু ব্যাক এলসি। এম আই ক্লিয়ার? আমি আবার বলছি, হুইচ এলসি ইজ ওপেন্ড এগেনস্ট mother LC or export LC is called back to back LC। অর্থাৎ বাংলায় যদি আমি বোঝাতে চাই, তাহলে একটা রপ্তানি প্রত্যয়নপত্রের এগেনস্টে যদি আরেকটা প্রত্যয়নপত্র ইস্যু করা হয়, তাকে সেটাকে বলা হয় কি? ব্যাক টু ব্যাক এলসি। সিম্পল আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমাদের দেশের যে গার্মেন্টস শিল্প, এই গার্মেন্টস শিল্পের যে র মেটেরিয়ালস, সেগুলো কিন্তু আমাদের দেশ থেকে হতে পারে, বিদেশ থেকে হতে পারে, সেটাও কিন্তু এলসির মাধ্যমে কি করতে হয়? আমদানি করতে হয়। তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা মাদার এলসি বা এক্সপোর্ট এলসির ভ্যালু হলো কত? 20 লক্ষ ডলার। 20 লক্ষ ডলার একটা এলসি আসলো। অর্থাৎ ইউএসএ থেকে একজন ইম্পোর্টার আমাদের বাংলাদেশে কি করলো? 20 লক্ষ ডলারের একটা এক্সপোর্ট এলসি পাঠালো। তাহলে এই 20 লাখ ডলারের এলসি এখন যে গার্মেন্টস এটা করবে, যে বায়ার, যে এক্সপোর্টার এক্সপোর্ট করবে, সে কি করবে? এই 20 লাখ ডলারের কি বলবো গার্মেন্টস শিল্প, তাকে কি করতে হবে? ওই ইউএসএ পাঠাতে হবে। এখন এই 20 লাখ ডলারের যে র মেটেরিয়ালস, অর্থাৎ এই প্রোডাক্টটাকে ফিনিশ গুডস করতে গিয়ে তার কি করতে হবে? যে র মেটেরিয়ালস গুলো লাগবে, সেগুলো কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। কারণ সব কি বলবো, এটা তৈরি করার জন্য, প্রসেসিং করার জন্য যে ম্যাটেরিয়ালস গুলো দরকার, সেগুলো ইম্পোর্ট করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই 20 লাখ ডলারের এলসি এক্সপোর্ট করতে যে আমাকে কি করতে হচ্ছে? ইম্পোর্ট করতে হচ্ছে 14 লাখ ডলার, অর্থাৎ 70% বা 60%, এরকম যাই হোক, সেটা তো তোমার অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। তাহলে এই এক্সপোর্টেন্সের মূল্য ছিল 20 লাখ ডলার, তার এগেইনস্টে তাকে ইম্পোর্ট করতে হবে 14 লক্ষ ডলার। তাহলে এই যে ইম্পোর্ট এলসিটার নাম হবে ব্যাক টু ব্যাক এলসি। দিস ইজ ব্যাক টু ব্যাক এলসি। Am I clear? তাহলে এই 20 লাখ ডলারের
ডকুমেন্টস বা সরি $20 লাখ প্রোডাক্ট তৈরি করার জন্য তাকে কি করতে হবে, $14 লাখ ইম্পোর্ট করতে হবে। কারণ এটার মধ্যে কি কি থাকবে, তোমার ফ্যাব্রিক থাকবে, অ্যাক্সেসরিজ থাকবে, বা অ্যাজ পার রিকোয়ার্ড অফ ইম্পোর্টার, যেমন বলে দিল যে আমার কাপড়টা হবে কি ফ্রান্সের, আমার অ্যাক্সেসরিজ গুলো হবে কি হংকং এর, তাহলে তোমাকে কিন্তু ওই ফ্যাব্রিক, অ্যাক্সেসরিজ, এই সমস্ত পণ্যগুলো এবং ওরা বলে দেয় কোন দেশের হবে, তাহলে সেই সমস্ত দেশ থেকে কিন্তু কি করতে হবে, তাকে এইরকম $14 লক্ষ এলসি ওপেন করতে হচ্ছে এই $20 লাখ প্রোডাক্ট তৈরি করার জন্য। তাহলে আমি আশা করছি এখন বুঝতে পারছো যে একটা এক্সপোর্টের এগেইনস্টে যে ইম্পোর্ট এলসি ওপেন করতে হয় সেটাকে বলা হয় কি ব্যাক টু ব্যাক এলসি। তাহলে কি দাঁড়ালো, আমি যেটা আগে বলেছিলাম যে ব্যাক টু ব্যাক এলসি তে ব্যাংকে কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ইনভলভমেন্ট থাকে না। তাহলে এই এক্সপোর্ট এলসির মূল্য হলো $20 লাখ। তাহলে এই এলসিটা কি হবে, একটা ব্যাংকে নিয়ে জমা রাখবে, অর্থাৎ ওই এক্সপোর্টারের যে ব্যাংক, তার যে ব্যাংক, সেই ব্যাংকে এই এক্সপোর্ট এলসিটা কি রাখবে, জমা রাখবে। এইটা জমার এগেইনস্টে সে কি করবে, এই $14 লক্ষ এলসি ওপেন করবে। তার পেমেন্টটা কি হবে, মোট পেমেন্টটা কি হবে, যখন এই $20 লাখ পেমেন্ট পাবে বলাই থাকে, তখন এই $14 লক্ষ পেমেন্টটা এখান থেকে আমাদের নিশ্চিত করা হবে। অর্থাৎ এক্সপোর্টের বিল পেলে আমি ইম্পোর্টের বিলটা পেমেন্ট করব, ঠিক তাই না? এক্সপোর্টের বিল পাওয়ার পর আমি ইম্পোর্টের বিল করবো। সুতরাং এখানে যে ইস্যুইং ব্যাংক থাকে সেই ব্যাংকের কিন্তু ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট সেরকম থাকে না। তো সুতরাং দিস ইজ ব্যাক টু ব্যাক এলসি। আশা করছি তোমরা ব্যাক টু ব্যাক এলসি জিনিসটা কি এবং বেসিক্যালি কোথায় ইউজ করা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ব্যাক টু ব্যাক এলসি কি বললাম, আমি আবার একটু রিভিউ করি। সেটা হলো যে হুইচ এলসি ইজ ওপেনড এগেইনস্ট অ্যান এক্সপোর্ট এলসি অর মাদার এলসি ইজ কল্ড ব্যাক টু ব্যাক এলসি। অর্থাৎ একটা এক্সপোর্ট এলসির এগেইনস্টে যে এলসি খোলা হয় সেটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এখন যে জিনিসটা দরকার সেটা হলো, বলছিলাম যে মোড অফ পেমেন্টের দিক থেকে কত টাকা আছে। তাহলে একটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সাইড এলসি, অথবা এটাকে অনেক সময় কি বলা হয়, ক্যাশ এলসি বলা হয়। আর দুই নম্বর হলো ডেফার্ড এলসি। সাইড এলসি, ডেফার্ড এলসি। তো সাইড এলসি বা ক্যাশ এলসি হলো যে একজন ইম্পোর্টার টাকা জমা দিয়ে সরাসরি কি করবে, বিদেশ থেকে মালপত্র নিয়ে আসবে। অর্থাৎ ওই এলসির ভিতরে একটা ক্লজই থাকবে সাইড পেমেন্ট, অর্থাৎ একে ক্যাশ এলসি বলা হয়। অর্থাৎ তুমি যে ধরো একটা সাইড এলসি পরিমাণ হলো কত, $1 লাখ, এলসি ওপেন করছো এবং বলা হলো যে এই এলসি ডকুমেন্টস গুলো যখন ব্যাংকে আসবে তখনই কি হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে। সাইড পেমেন্ট বলা থাকে কি, সাইড পেমেন্ট। অর্থাৎ ডকুমেন্ট সাবমিট হওয়ার সাথে সাথে কি হবে, তার পেমেন্ট নিশ্চিত হবে এবং এইটাকে বলা হয় সাইড এলসি বা ক্যাশ এলসি। দেখা মাত্রই পেমেন্ট হয়ে যাবে। সাধারণত ইনপুট এলসি গুলির ক্ষেত্রে এই ধরনের করা হয়ে থাকে, বা ক্যাশ এলসি প্রোডাক্ট যেগুলো নিয়ে আসে সেগুলোর ক্ষেত্রে এই সাইড এলসিটা বেশি প্রচলিত। আর ব্যাক টু ব্যাক হলো ডেফার্ড, বিলম্বিত পরিশোধ। অর্থাৎ এটা নির্দিষ্ট সময় থাকবে, যে ডকুমেন্ট সাবমিট করার পর 1 মাস, 3 মাস, 6 মাস, সর্বোচ্চ 180 দিন। তাহলে এই যে নির্ধারিত সময় হাতে রেখে ম্যাচুরিটি ডেট ঠিক করে যে এলসি ওপেন করা হয় সেটাকে বলা হয় ডেফার্ড এলসি। সাধারণত ওই যে ব্যাক টু ব্যাক এলসি, এই ব্যাক টু ব্যাক এলসি পেমেন্টে সাধারণত কি হয়, এই ডেফার্ড পেমেন্টে হয়। ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে ডেফার্ড পেমেন্ট, অর্থাৎ আমি এক্সপোর্ট বিল পাওয়ার পর তারপর আমার তোমার ইম্পোর্টের বিল আমি কি করব, পরিশোধ করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখলাম, মোড অফ পেমেন্টের দিক থেকে আমরা দুই ধরনের পেমেন্ট প্রসিডিউর দেখতে পারি। একটা হলো সাইড এলসি বা এটাকে ক্যাশ এলসিও বলি, আর একটা হলো ডেফার্ড এলসি বা বিলম্বিত যে পেমেন্ট, মোড অফ পেমেন্ট সেটাকে বলা হয় ডেফার্ড এলসি, এবং সেটা সাধারণত 1 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত হতে পারে।
অর্থাৎ এটা আমি আগেই বলছিলাম যে হুইচ এলসি ইজ ওপেন এগেইনস্ট অ্যান এক্সপোর্ট এলসি অর মাদার এলসি ইজ কল্ড ব্যাক টু ব্যাক এলসি। তাহলে সেই আমি এক্সপোর্টের পেমেন্টটা যখন পাবো তার এগেনস্টে আমি কি করবো, ইম্পোর্ট বিলটা পরিশোধ করবো। সেই ধরনের টার্মস এন্ড কন্ডিশন দিয়ে এলসি ওপেন করা হয়ে থাকে। তো মোটামুটি ভাবে আমাদের এলসির যে প্রসিডিউর, তাহলে এই পেমেন্টটা ডেবিট পেমেন্টটা করতে হবে বা এলসি পেমেন্ট করতে হবে। আমি আগে গত ক্লাসে বলেছিলাম রিইম্বার্সিং ব্যাংক, রিইম্বার্সিং ব্যাংক বা পরিশুদ্ধ ব্যাংক, ওই ব্যাংকের কাজ হলো এই ইম্পোর্ট এবং এক্সপোর্টারের যে পেমেন্টগুলো সেগুলো পাওয়া নিশ্চিত করা, এবং সেগুলো ইস্যুইং ব্যাংক বলে দিবে যে কোন ব্যাংক আমার টাকাগুলো পে করবে। সেটা সাধারণত বিদেশি কোনো ব্যাংক সাধারণত হয়ে থাকে, যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক অনুমোদিত, সেই সমস্ত ব্যাংকের মাধ্যমে কি হয়, এই পেমেন্টগুলো নিশ্চিত হয়। তো যেটা বলছিলাম যে তাহলে এখন তোমরা এই টাইপস অফ এলসি অথবা মোড অফ পেমেন্টের প্রকারভেদের ভিতর দিয়ে তোমরা বুঝতেই পারছো যে একটা ফরেন ট্রেড কি প্রক্রিয়া সম্পন্ন হয়। তো সুতরাং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এই এলসির গুরুত্ব কিন্তু অপরিসীম, তোমরা বুঝতেই পারছো। তো এর সাথে আরো অনেক রিলেটেড আছে, আমি আর ভিতরে যাবো না, আরো অনেক ব্যাপার এখানে জড়িত আছে। সবগুলো আলোচনা করতে গেলে আমার হয়তো এরকম 5-7টা ক্লাসও সম্পন্ন করা সম্ভব হবে না। তো আমি তোমাদের জাস্ট একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম, যে তোমাদের কৌতূহল সৃষ্টি করে দিলাম, যে তোমরা বাসায় চেষ্টা করে বা বিভিন্ন বই দেখে আরো সমৃদ্ধ হতে পারবে। তো আজকে আমি আর কথা বাড়াবো না, তোমাদের আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা সারাক্ষণই আমার সাথে ছিলে এবং এই ক্লাসটা উপভোগ করেছো। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, ভালোভাবে থাকবে, তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।